আমার অভ্যাস জয়রাম 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 করে আমি বেরোই। ও আমার সঙ্গে জয়রাম জয়রাম জয়রাম। রামদা আমিও করলাম। স্বপনদা ছাতা এনেছেন? বলছে না। এটা খুব ক্যাজুয়ালি বলে দিল না। ছাতা আনেননি। ও নামবে ওই সাঁতরাগাছি স্টেশন। হ্যালো, আপনি না ছাতা আনেননি, সাঁতরাগাছি নামবেন, এই বৃষ্টি, এ তো একদম কাক স্নান করে যাবেন। বলে দেখ কিচ্ছু হবে না, জয়রাম জয়রাম করে লাফিয়ে পড়বো। নমস্কার, বাস ভাইবে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি রতন। শ্রী শ্রী রাম ঠাকুরের আরও কিছু অলৌকিক ঘটনা আজকে আমরা আরও একবার শুনব শ্রী রামনারায়ণ বাবুর মুখ থেকে। রামনারায়ণ বাবু, আপনাকে বাস ভাইবে আরও একবার স্বাগত। নমস্কার। আজকে নতুন কিছু আশ্চর্য ঘটনা আপনি ঠাকুরের যদি আমাদের দর্শকদের বলেন। এটা আমারই এক কলিগ, আমার সঙ্গেই, আচ্ছা, আমরা একসঙ্গেই ঘটনা। উনি ঠাকুরের আশ্রিত নয়। আচ্ছা, ঠাকুরের আশ্রিত নয়, কিন্তু ঠাকুর সম্বন্ধে জানেন, শুনেছেন, হয়তো কিছু বইও পড়েছেন। এটা আমিও জানতাম না। আমার সঙ্গে ওই মানে এই আলোচনা হওয়াতে আমি জানতে পারলাম। কীরমভাবে আলোচনাটা হলো, যেহেতু মানে ঠাকুরের আশ্রিত হওয়াতে মানে আমাদের একটা বাবাকে দেখেছি, বা আমাদের মধ্যেও একটা সেই জয়রাম জয়রাম করা সবসময় আমাদের একটা অভ্যাস হয়ে গেছে। ঠাকুরের কাছে জয়রাম জয়রাম, অফিসে বেরোচ্ছি জয়রাম জয়রাম করে বেরোলাম, আসলাম জয়রাম, কারোর সঙ্গে দেখা হলো জয়রাম জয়রাম, হ্যাঁ, কেউ ফোন করছে জয়রাম জয়রাম, ফোন ছাড়লাম। তো কাজ করি, আমার এক কলিগ, পাশাপাশি দীর্ঘদিন একসঙ্গে পাশাপাশি দুজনে বসে বসে কাজ করি। তো একদিন এরকম ছেলে ফোন করেছে অফিসে। আমি তখন সম্ভবত উলবেড়িয়াতেই, সম্ভবত নয়, উলবেড়িয়াতেই, এই 2013 হবে এরকম। ছেলে ফোন করেছে। তো যে ফোন ছাড়ার সময় যথারীতি জয়রাম জয়রাম ভেতর থেকে বেরোয়, জয়রাম জয়রাম জয়রাম। সাথে সাথেই উনি আমার পাশেই বসে কাজ করছেন। আমাকে বলছেন, রামদা একটা কথা জিজ্ঞেস করি। হ্যালো, হ্যাঁ বলুন। বলছে যে আপনারা কি বালক ব্রহ্মচারীর শিষ্য? বললাম না। কেন? তখন বলছে, না আমি আপনাকে অনেক দিন শুনেছি আপনি এরকম জয়রাম জয়রাম করেন। ওরা তো ওই যে রাম নারায়ণ বলে না, রাম নাকি রামনারায়ণ রাম, হ্যাঁ বলে। আমি বললাম না না, আমরা বালক ব্রহ্মচারী শিষ্য নয়। তখন বলছে, বলবেন আপনারা কার শিষ্য? তখন আমি বলছি আমরা শ্রী রাম ঠাকুরের আশ্রিত। ও রাম ঠাকুর, হ্যাঁ আমি শুনেছি ওনার সম্বন্ধে অনেক কথা। হ্যাঁ, উনি তো সাক্ষাৎ নারায়ণ। হ্যাঁ, ওনার অনেক কিছু বইও পড়েছি। ওনাদের ওইখানে একটি ছেলে আছে, সে ঠাকুরের আশ্রিত, যোগাযোগ যে যাদবপুর টাদবপুর ইত্যাদি যায়। বড়নগরে জয়ন্তী কালী মাতা মন্দির আছে, সেইখানকারই ও বোধহয় ফিজিওথেরাপিস্ট এরকম একটা কিছু। আচ্ছা, ওই ওনার ওই মাকড়দাড়ি বলে, আমি ওর কাছে শুনেছি। হ্যাঁ, ওরে বাবা, ঘটনাটা শোনো এবার। তো যাই হোক, হয়েছে যে রাম ঠাকুরের শিষ্য শুনলো। এবার আমি অফিস থেকে বেরোই, তো দোতলার ওপরে ব্রাঞ্চ, ওই যখন বেরোই আমার অভ্যাস জয়রাম 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 করে আমি বেরোই। ও আমার সঙ্গে জয়রাম জয়রাম জয়রাম। রামদা আমিও করলাম। কি হবে এই জয়রাম জয়রাম করে বেরোলেন, জয়রাম এই যে বেরোলেন, আপনার শরীরে একটা বর্ম তৈরি হয়ে গেল। কেউ আপনাকে রাস্তায় ছুঁতে পারবে না, কোনো ভয় আপনার আর কোনো কিছু হবে না আপনার। ওই জয়রাম আপনার সঙ্গে থাকবে। এটা একটা ওই বর্মের মতন হয়ে গেল। তাই? হ্যাঁ হ্যাঁ। তো উনি আমার সঙ্গে, আমাকে দেখা হলেও পরের থেকে যখনই দেখা হয় জয়রাম জয়রাম, রামদা সকালবেলা গেলাম জয়রাম জয়রাম, বেরোচ্ছি আমিও জয়রাম জয়রাম করলাম, উনিও জয়রাম জয়রাম করলেন, এরকম বেরোই। তো একদিন এরকম বেরিয়েছি অফিস থেকে, বর্ষাকাল, উলবেড়িয়া স্টেশনে এসছি, খুব বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি। ট্রেন এসছে, দুজনে ট্রেনে উঠেছি, উঠে ওই ফোর্থ ম্যান, দুটো সিটে 4 জন করে বসে না, ওরকম দুজনে বসে আছি আর গল্প করছি, করতে করতে প্রচুর বৃষ্টি বাইরে।
আচ্ছা। তো আমি হঠাৎ করে বলছি, ওনার নাম স্বপন ভট্টাচার্য, কেন স্বপনদা ছাতা এনেছেন? বলছে না। এটা খুব ক্যাজুয়ালি বলে দিল না। ছাতা আনেননি, ও নামবে ওই সাঁতরাগাছি স্টেশন। হ্যালো, আপনি না ছাতা আনেননি, সাঁতরাগাছি নামবেন, এই বৃষ্টি, এ তো একদম কাক স্নান করে যাবেন। বলে দেখ কিচ্ছু হবে না, জয়রাম জয়রাম করে লাফিয়ে পড়বো, আমাকে বলছে। আমি এদিকে উনি মুখে মুখে বসে আছি। তাই না না, ছাতা একটা আপনার আনা উচিত ছিল। আপনি সাঁতরাগাছিতে নেবে, বাস স্ট্যান্ডে যাবেন, রেল স্টেশনে নেবে, বাস স্ট্যান্ডে যাবেন, অনেকটা দূর, অনেক দূর। ওখানে বাস স্ট্যান্ডে যাবেন তো ওপেন রাস্তা, ভিজে যাবেন পুরো। হ্যাঁ, ও তো পুরো ভিজবেন, কিচ্ছু হবে না, আমাকে বলছে কিচ্ছু হবে না। যাই হোক, করতে করতে স্টেশন আস্তে 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 আলটিমেটলি সাঁতরাগাছি এলো। ওই একই রকম বৃষ্টির তেজ, কিন্তু এক ফোঁটা কমেনি, কন্টিনিউ এরকম বৃষ্টি হচ্ছে। তো উঠলো, তো আমাকে বলছে জয়রাম জয়রাম করে ঝাঁপিয়ে পড়বো, দেখি না কি আপনার রাম ঠাকুর যদি ভেজায় ভেজাবে, আর যদি শুকনো অবস্থায় বাড়ি নিয়ে যায় বাড়ি নিয়ে যাবে। আচ্ছা। বলে আমাকে হাত দেখিয়ে, আমি তো বসে আছি, হাত দেখালো, দেখিয়ে ও নেমে গেল, ঝাপাং করে, পরীক্ষা হচ্ছে, ঝাপাং করে নেমে গেল। নেমে গেল, হ্যাঁ নেমে গেল। আচ্ছা। আমি আর দেখতে পেলাম না, বৃষ্টি পড়ছে তো। নেমে গেল, ট্রেন ছেড়েছে। আমি হাওড়া স্টেশনে আসলাম, নেমে আমি আমাদের ইস্টার্ন রেলের ট্রেন ধরলাম। বাড়িতে যথারীতি ফিরেছি, রাত্রিবেলা খেয়েছি, ঘুমিয়ে পড়েছি, সকালবেলা রওনা হয়ে গেছি অফিসে। আমি ভুলেও গেছি ওই কথা, আপনার মনে নেই? ওই ঘটনা আগের দিন সব ভুলেই গেছি, কিছুই মনে নেই। এবার একই ট্রেনে যাই, তো ও থাকে একটু সামনের দিকে, আমি একটু পেছন দিকে উঠি, হাওড়া থেকে আর ও ওঠে সাঁতরাগাছি থেকে। তো অফিসে চলে গেছে। এবার আমি স্টেশন থেকে, উলবেড়িয়া স্টেশন আমরা হেঁটে যাই, সিঁড়ি দিয়ে উঠেছি, উঠে ওই দরজাটা ঠেলে যেই ভেতরে ঢুকেছি, ও তখনও কেউ আসেনি, তখন ওই 9:30 এরকম হবে, সব লাইটও জ্বালায়নি, চেয়ারে বসে আছে, রামদা এরকম করে ডাকছে। আচ্ছা। হ্যাঁ না, দাঁড়ান মশাই, আমি আগে ব্যাগ ট্যাগ রাখি, আর আপনি এদিকে আসুন। আমি বললাম দাঁড়ান, আমি একটু ওয়াশরুম থেকে আসি। আরে এদিকে আসুন না। তো সামনে গেছি, যখন এরকম করে ডাকছে তখন আমার মনে পড়েছে যে কালকের ঘটনা। আমি বললাম বৃষ্টিতে ভিজেছেন? তখন বলছে রামদা এই জন্যই আপনাকে ডাকছি, আপনি বসুন। এই দেখুন আমার এখনো লোম খাড়া হয়ে যাচ্ছে। কি হয়েছে জানেন? হ্যাঁ, কি হয়েছে? বলে আমি তো জয়রাম জয়রাম করে লাফিয়ে পড়লাম স্টেশনে। সামনেই এক ভদ্রলোক একটা ওই যে সেই কাঠের বাটাম দেওয়া আগেকার দিনে বড় ছাতা এরকম করে নিয়ে দাঁড়িয়ে আছে, অ্যাজ ইফ উনি আমার জন্যই দাঁড়িয়ে আছেন। আর আমি ওইটা দেখেই লাফ দিয়ে এই তো ছাতা বলে ওর ভেতরে ঢুকেছি। তখন বলছে হ্যাঁ আসেন, আপনি বাস স্ট্যান্ডে যাবেন তো? বলছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলে চলেন আমিও যাব। আমার সঙ্গে হাঁটা লাগালো, গল্প করতে করতে আসছি, কি নাম, কোথায় থাকি, কোথা থেকে আসছি, কি চাকরি করি। উনি আমার সঙ্গে গল্প করছেন। বলে এইভাবে প্ল্যাটফর্ম দিয়ে এলাম, ওই ছাতা মাথায় দিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠেছি, ওভারব্রিজ তো, সিঁড়ি দিয়ে উপরে উঠেছি, ওভারব্রিজের যখন উপরে উঠেছি, ওভারব্রিজ তো কভার করা, যখন উপরে উঠেছি তখন বৃষ্টিটা অলমোস্ট কমে গেল। আচ্ছা। দুপা যাওয়ার পরে তখন আমি বলছি কি এই তো বৃষ্টি কমে গেছে। ওই স্বপনবাবুই বলছে আচ্ছা এই তো বৃষ্টি কমে গেছে। তখন উনি বলছেন হ্যাঁ বৃষ্টি কমে গেছে, এবার আপনি যেতে পারবেন না? বলছে হ্যাঁ আর লাগবে না ছাতা। বলছে রামদা আমি এই কথা বললাম বলে আমি হনহন করে কয়েক পা এগিয়ে গেছি। বলে বেশি নয়, হয়তো 8-10 পা এগিয়ে গেছি। এই যে এতক্ষণ ওনার সঙ্গে এলাম, উনি আমার সঙ্গে এত আলাপ করলেন, আমি কিন্তু ওনাকে জিজ্ঞেস করলাম না আপনার নাম কি, আপনি কি উদ্দেশ্যে ওইখানে দাঁড়িয়েছিলেন, কে আপনি, এটা কিন্তু আমার মধ্যে আসেনি, মাথাতেই আসেনি। এবার আমি 8-10 পা এগিয়ে যাওয়ার পরে হঠাৎ মনে হলো যে লোকটা কে।
ছাতা নিয়ে দাঁড়িয়েছিল, তখন আমার মানে সেন্সটা কাজ করছে যে লোকটা কে ওখানে দাঁড়িয়েছিল যেন আমার জন্যই। বলে আমি পেছন ফিরে তাকালাম, বলে রামদা বিশ্বাস করুন অত বড় ওভারব্রিজ সাঁতরাগাছি স্টেশনে যদি তুমি কোনো দিন যাও এমাথা অমাথা প্রায় দেখা যায় না, এত বড় ওভারব্রিজ। বলে কেউ নেই, ফাঁকা, ধুধু করছে। বলে যেই সিঁড়ি দিয়ে আমরা উঠেছি আমি ওই সিঁড়িটার দিকে তাকালাম যে উনি ওই তো সিঁড়ি দিয়েই নামবেন, কেউ নেই। মানে ওই দিন সেকেন্ডের মধ্যে উনি বলে তখন বলে দেখুন এখন এতক্ষণ আমি ভিজিনি কিন্তু তখন আমার পুরো শরীরটা ঘাম দিয়ে দিল। রামদা আপনি যে বলেছিলেন যে জয়রাম জয়রাম করলে বর্ম তৈরি হয়ে যায়, উনি সঙ্গে রক্ষা করবেন, এই আমি ওনার ভক্ত না, কিন্তু ওই যে জয়রাম জয়রাম করি। মানে জয়রামেরও একটা মাহাত্ম্য আছে। ঠাকুর তো বলেছেন যে নাম করো আমি তোমার সঙ্গে থাকবো, তোমার সঙ্গে থাকবো। ওই যে বলেছে না যে কোনো চিন্তা নাই, শেষ সময় আমিই আসুম নিতে, আর কারোর অধিকার নাই, খালি আপনি না আপনারা যাগো ভালোবাসেন, আপনাদের তো নিমই, আপনারা যাদের ভালোবাসেন তাগোও নিমো, তারা যাগো ভালোবাসে তারাও তাদেরও নিমো, আপনার বাড়ির কুকুর বিড়াল যেগুলি আছে সেইগুলিরও আমি পার করুম। মানে খালি ভক্ত বা শিষ্য হলেই না, উনি বিনা ভক্ত লোকেদেরও উনি সাথ দিয়ে যাচ্ছে। দাদা তোমাকে একটা কথা বলি, আমাদের এই আশ্রমে আসার তুমি ঠিক পথটা একটু আমাদের দর্শকদের বলে দাও। অনেক ফোনের থেকে কোয়ারি আসছে যে আমরা এই আশ্রমে যাব কি করে, তুই তোমার মুখ দিয়ে একটু। আশ্রমে আসার সব থেকে সহজ রাস্তা হচ্ছে হাওড়াতে, হাওড়া হয়ে যদি ট্রেনে আসেন কেউ তাহলে বেলুড়ে অথবা বালিতে, বেলুড়ে নামলেও হবে, পশ্চিম দিকে যেদিকে নামবেন সেই দিকেই নেমে এসে নিচে আছে রিক্সা, সামনে এগিয়ে গেলে অটো, তারও একটু দুপা এগিয়ে আসলে টোটো, ওখানে ষষ্ঠীতলা বলতে হবে বা ঘোষপাড়া কৈবল্যধাম, ষষ্ঠীতলায় নেবে 10 টাকা ভাড়া নেবে, বললেই হবে ঘোষপাড়া কৈবল্যধাম যাব, যে কেউ দেখিয়ে দেবে, রিক্সাওয়ালারাও নিয়ে চলে যাবে। আবার বালিতে নেবে, বালি স্টেশনে নেবে, সেও ওই পশ্চিম দিকেই আসতে হবে, এসে ওইখানে রিক্সা বা টোটোকে বলতে হবে যে ঘোষপাড়া পঞ্চায়েত অফিস, বা ঘোষপাড়া যদি রাজি হয় তারা ঘোষপাড়া কৈবল্যধাম আশ্রম। হ্যাঁ, যদি কেউ বাসে করে আসতে চায়, বাসে করে আসলে বালি হল্টে নামতে হবে, বালি হল্টে নেবে, ওই নিচে সিঁড়ি দিয়ে নিচে নেবে, ওইখানে নিচেই সমস্ত টোটো আছে, তারা সবাই জানে, বললেই হবে যে ঘোষপাড়া কৈবল্যধাম মন্দির, বোধহয় 20 টাকা করে ভাড়া নেবে এরকম একটা কিছু, একদম বাড়ির ওই মন্দিরের গেটের সামনে আসবে। যাই হোক, যাদের আসার এখানে কোয়ারি আছে, দাদা আমাদের রামনারায়ণ বাবু আপনাদেরকে পুরো আসার রাস্তাটা বললেন, আপনারা আসতে পারেন। আমি এখন এক্স্যাক্টলি মনে করতে পারছি না, আসাম না ত্রিপুরার ওই ঊনকোটি যে মন্দির আছে ওইখানে জঙ্গল, ওইখানে এক ভদ্রলোক বাড়িতে ঠাকুর রওনা হয়েছেন, ওইখানে ঊনকোটিতে যাচ্ছেন, সঙ্গে আরেকজন সঙ্গে আছেন, দুজনেই ঠাকুর খুব ওখান থেকে যাচ্ছেন, জঙ্গলে কষ্ট করে গেছেন, গিয়ে বাড়িতে উঠেছেন, বাড়িতে একটা জঙ্গলের মধ্যে ওই মানে ওই রেঞ্জার এরকম কিছু চাকরি, বনের মানে বন দপ্তরের রেঞ্জারের চাকরি স্বামী করেন, ঘরে ঢুকেছেন, দরজায় 2টা ছোট ছোট ছেলে মেয়ে ঘরের মধ্যে ঘুরছে, আর ওই বাড়ির যে মা সে অসুস্থ, বিছানায় পড়ে আছে মেঝেতে নিচে, একটা অত্যন্ত ছোট্ট বাচ্চা, সেও অত্যন্ত অসুস্থ, সেও ওই মার পাশেই ওরকম মেঝেতে পড়ে আছে, দেখার কেউ নেই, আর এই 2টা বাচ্চা না খেয়ে ঘুরছে। ঠাকুর যেন তাদের অত্যন্ত পরিচিত এবং তার বাড়ির সব জানে, সেইখানে ঠাকুর এসে পৌঁছে তাদেরকে একটু
শান্ত ঠান্ত করে শুশ্রূষা করে তাড়াতাড়ি ওই রান্নাঘরে গিয়ে কি আছে, চাল ডাল, ভাত করলো, ডাল করলো, আলু সেদ্ধ দিল, আর একটা কি তরকারি নাকি ভাজা কি ছিল সবজি, এই করে সবাইকে খাওয়ালো। যে সঙ্গী ছিল তাকেও খাইয়েছে। তখন সঙ্গী ঠাকুরকে বলছে যে আপনার তো কিছু খাওয়া হলো না সারাদিন। বলে আমার লাগবে না, আমি ওই যে একটু চিনি আছে, ওই চিনি নিয়ে একটু 1 গ্লাস জল খেয়ে নিব। 3 দিন অক্লান্ত সেবা। ওই যে অসুস্থ মহিলা, তার যে শিশু সন্তান, আর এই যে 2টা বাচ্চা অসহায় অভুক্ত অবস্থায়, তাদেরকে 3 দিন ধরে অক্লান্ত পরিশ্রম করে ঠাকুর সব নিজে হাতে, এই সঙ্গীকে কিচ্ছু করতে দেননি। বাসন মাজা থেকে শুরু করে সব কিছু ধোয়াধুয়ি থেকে শুরু করে রান্না বান্না করা সমস্ত করে। মা এবার একটু চাঙ্গা হয়েছে, এভাবে বলছে যে আমি তো আপনাকে কোনোদিন দেখিনি, আমি জানিও না আপনি কে বাবা। হ্যাঁ, আপনি কে? তখন বলছেন, ঠাকুর বলছেন, ওই যে কইলেন বাবা, তো মায়া অসুস্থ হইলে বাপ জানতে পারবো না? বাপ মাই তো জানবো। এখন এই মুহূর্ত সেই সময় তার স্বামী কাজ কর্মসূত্রে কাজের চাপে কোথাও অন্য একটা জঙ্গলের কাজে গিয়েছিলেন, সেখানে উনি কাজে আটকে পড়ে গিয়েছিলেন, সেই জন্য আসতে পারেননি। এসে সেই ঠাকুরকে কাকতি মিনতি, সেও প্রণাম করে যে আমি আপনাকে তো চিনি না, কিন্তু আপনি যে আমাকে কিভাবে বাঁচালেন, আমি এরকম দেখেন ওইখানে গিয়ে এরকম কাজে আটকে গেছি, এদিকে আমি জানি আমার অসহায় স্ত্রী, শিশুপুত্র, 2টা সন্তান, ওখানকার একটা কুলি মহিলাকে রেখে গিয়েছিলাম, এই যে ম্যালেরিয়া হয়েছিল, যার জন্য এই ছোঁয়াচে আগেকার দিনে মানুষ তারা ভয়ে আর আসেনি। এও স্বামীও চলে গেছে, আর ও একটু তাদের একদিন কিছু বোধহয় কাজ করে দিয়ে সেও যে চলে গেছে, আর আসেনি, ওই বাড়ি মুখ হয়নি। ঠাকুর তাদের 3-4 দিন থেকে সম্পূর্ণ অনেকটা সুস্থ করে তার স্বামী ফিরে আসার পরে ওইখান থেকে রওনা হয়। তখন এই সঙ্গীত থেকে ওই ভদ্রলোক, বাড়ির যে মালিক, সে জানছেন যে উনি কে। জিজ্ঞেস করেছে, তখন বলছে উনি রাম ঠাকুর, শ্রী রাম ঠাকুর। বলে আমি তো সাক্ষাৎ ভগবান, আমি তো বহু আমরা শুনেছি ওনার কথা, অন্য এক মানে গুরুর কারোর আশ্রিত তারা, কিন্তু ঠাকুর দেখো ঠিক টের পেয়েছে যে উনি অসুস্থ, এরকম অবস্থা, ওখানে অসহায়। ঠাকুর কোথায় সেই ঊনকোটি জঙ্গলে ত্রিপুরাতে, সেইখানে ঠাকুর ওই জঙ্গলে হেঁটে ওইখানে তার কাছে চলে গেছে, গিয়ে 3-4 দিন থেকে তাদের সব কাজকর্ম করে দিয়ে। অনেক কথা হলো, অনেক ঘটনা আমরা শুনলাম আপনার কাছ থেকে। আগামী এপিসোডে আরো কিছু ভালো ভালো ঘটনা আপনার থেকে, ঠাকুর কি করাবেন, সবই জয়রাম জয়রাম, তারই সমস্ত ইচ্ছেতে যা হবে, আমার কিচ্ছু নেই, উনি যা চাইবেন তাই হবে। বললাম তো কত কথা, এখন সবার ভালো লাগলেই হলো, লাগছে বলেই তো আপনার জন্য ভালো লাগলেই হলো। ঠাকুর সম্বন্ধে লোকে যদি জানতে পারে, কাউকে যদি ঠাকুরের কথা একটু বলতে পারি, তাকে যদি শোনাতে পারি, ভালো লাগে আমার, এইটুকুই।